পরিবারের সকলকে আরও একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে মকর সংক্রান্তি, তাই আজকে মকর সংক্রান্তির আনন্দে মেতে উঠেছি সবাইকার সঙ্গে আমরা। আর আজকে কিন্তু স্পেশালি আমাদের বর্ধমানে একটা বিশাল ঘুড়ি মেলা হয়, যেটা 3 দিন ধরে চলে। তো আজকে আকাশে ঘুড়িতে ঘুড়িতে ছয়লাম, যদিও অন্যবারের তুলনায় একটুখানি ঘুড়ির সংখ্যা কম, কারণ হাওয়াটা আজকে একটু কম দিচ্ছে। এই দেখো আমাদের বাড়ির সামনে এই যে পুকুর, বিশাল পুকুর, আর তার ওপরে এই যে আকাশ। অন্যান্য বছরে কিন্তু এখানে আকাশে ঘুড়িতে ঘুড়িতে ছয়লাভ হয়ে থাকে এবং এত ঘুড়ি যে এদের ঘুড়ির লড়াই এবং ঘুড়ির মেলা দেখতে ভালোই লাগে। কিন্তু এবারে একটু আকাশটাতে ঘুড়ির সংখ্যা একটু কম মনে হলো, জানো। আর আমি বরাবরের মতো এবারেও ঘুড়ি ওড়াই না, কারণ ঘুড়ি ওড়ানো আমার মানে ছোটো থেকে সেইভাবে ঘুড়ি ওড়ানোর সঙ্গে আমি যুক্ত ছিলাম না কোনো কালে। যদিও মাঞ্জা করা বা অন্যান্য কাজে কিছুটা বন্ধুদেরকে হেল্প করেছি, কিন্তু ঘুড়ি ওড়ানোটা ঠিক ছিল না। আসলে আমরা যে কমিউনিটিতে থাকতাম সেখানে অনেক উঁচু ছাদ থাকার জন্য বাবা আর কি চাইতেন না যে আমি ওখানে গিয়ে ঘুড়ি ওড়াই। তবে আজকে কিন্তু আমাদের ব্লগটা শুধুমাত্র ঘুড়িতেই সীমাবদ্ধ থাকবে না। আজকে কিন্তু আমরা চলেছি একটা স্পেশাল, আজকে যেহেতু অকেশন মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির দিনে আপামর বাঙালি কি করে, পিঠে তৈরি করে আজকে। তাই আমাদের পিঠে তৈরির দিন। আর আজকের ব্লগে আমি কিন্তু নিজে তৈরি করতে চলেছি পিঠে। রোদ্দুর পিঠে খাবি তো? আচ্ছা, রোদ্দুর ভীষণ এক্সাইটেড, কারণ ও খুব ভালোবাসে পিঠে, বিশেষ করে ভাজা পিঠে কিন্তু খুব ভালোবাসে। আর অন্যান্যদের মতো আমাদেরও খুবই ফেভারিট কিন্তু ভাজা পিঠে। কিন্তু এবারে শুধু ভাজা পিঠেই থাকছে না, থাকছে সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, দুধ পুলি এবং অন্যান্য আরও কিছু যেগুলো পারবো সেগুলো তৈরি করবো। এই হচ্ছে সকাল থেকে কিনে আনা হয়েছে এইসব সরঞ্জাম, কালকে রাত্রে থেকে বস্তুতপক্ষে বাজার চলছিল। এই হচ্ছে আমাদের এখানকার খুব ভালো কোয়ালিটির চাল গুঁড়ি, ভোলানাথের সেদ্ধ চালের গুঁড়ি। আর হচ্ছে এগুলো হচ্ছে তোমার রাঙা আলু, তোমরা জানো। বেশ বড় সাইজের কিছু নারকোল পাওয়া গেল, কালেক্ট করা হয়েছে, পাটালি গুড় এনেছি, আর ওদিকে সব আরও সমস্ত সরঞ্জাম আছে। তো ফাইনালি আজকে কিন্তু একটা জম্পেশ করে পিঠে পুলি মেকিংয়ে ব্লগ তৈরি হতে চলেছে। প্রথমে যেহেতু ভোটটা সবাইকার ভাজা পিঠের দিকে বেশি, তাই প্রথমে শুরু করে নিচ্ছি ভাজা পিঠে। আর ভাজা পিঠে তৈরিতে কি কি উপকরণ লাগে সেটা একটু দেখিয়ে নেব। যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেই চালগুড়ি তো আছেই, তার সঙ্গে এখানে মুগের ডাল লাগে, মুগের ডালের সঙ্গে তোমার কাঁচা লঙ্কা লাগে, আখের গুড় লাগে, আখের গুড় কাঁচা লঙ্কা সব নিয়ে এসে পায়েল হাজির, তার সঙ্গে নারকোল ফাটিয়ে কুড়ে নিয়ে সেখানে আখের গুড় মিশিয়ে নারকোল মানে মেন যে পুরটা সেটা তৈরি হবে, রাঙা আলু লাগে, এই সমস্ত লাগে। আর এইগুলোকে নিয়ে এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রিপারেশন দেখাবো আমরা কিভাবে আজকে ভাজা পিঠে তৈরি করলাম। তারপরে অন্যান্য পিঠের পর্বগুলোও তোমরা দেখতে পাবে। এই যে আমাদের প্রিপারেশনটা আজকে করছি, এর সঙ্গে আরও কি করলে আরও অথেন্টিক পিঠে স্টাইল পিঠে মেকিং মানে করা সম্ভব, তাহলে আমাদের মনে হয় যে আজকের ব্লগটা, আমাদের ব্লগটা থেকে অনেক ইয়াং জেনারেশন পিঠের দিকে আকৃষ্ট হবে। কারণ আমরা অনেকে কিন্তু বাড়িতে এই পর্ব কিন্তু উঠেই গেছে, তাই এই ব্লগটা দেখে হয়তো অনেকে আনন্দ পেয়ে বা আকৃষ্ট হয়ে ইন্টারেস্ট পেয়ে কিন্তু বাড়িতে করতে পারবে পরবর্তীকালে। তো গাইজ তোমরা প্লিজ কমেন্ট করো আর দেখতে থাকো আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে রাঙা আলুটাকে আমি ছালটা ছাড়িয়ে নিলাম, কারণ মাঠ থেকে আসে অনেক ধুলো, অনেক কিছু থাকে, তো তাই আমি রাঙা আলুর ছালটা ছাড়িয়ে নিলাম। রাঙা আলুর ছাড়িয়ে নিয়ে এই অবস্থায় এই অবস্থা দাঁড়ালো। এবার এগুলোকে সেদ্ধ করে নেওয়া হবে। রাঙা আলু তো সেদ্ধ করব, কিন্তু তার সঙ্গে মুগ ডালটাও সেদ্ধ করে নেব। কিন্তু মুগ ডাল সেদ্ধ করার আগে একটু ভেজে নেওয়া হলো। একটু আস্তে আস্তে নেড়ে ভেজে নিচ্ছি। এই হয়ে গেছে মুগ ডালটা ভাজা। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রাঙা আলু। এই নারকেলগুলোকে এখন কুচিয়ে রাখলাম, আর হচ্ছে এইখানে এবার বাউলের মধ্যে ঢুকিয়ে এটাকে গুঁড়ো করে নেব। সেই লাইনের নারকেলটাকে এভাবে পেস্ট করে নিলাম, একদম যেমন করে মানে এতে পুরনো হয় সেরকমই লাগছে। এবারে যেটা করব সেটা হচ্ছে নারকেল গুঁড়োগুলোকে কড়াইয়ের মধ্যে ফেলে সেগুলোকে আখের গুঁড়ের সঙ্গে মিশিয়ে একটু ভালো করে নেড়ে সেটাকে একদম ভাজা পিঠের যে পুর, সেই পুরের মতো করে প্রস্তুত করে তুলব। এখন এই মিশ্রণটা তৈরি করতে করতে আমার ছোটোবেলার কিছু কথা তোমাদেরকে বলি। আমার খুব ভালো লাগতো এই যে মানে নারকেলের পুরের সঙ্গে আখের গুড় মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হয়, ওটা একটু গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখবে। আমার খুব ভালো লাগতো ছোটোবেলায় খেতে। তো আমার ঠাকুমা যখন তৈরি করতো, তখন আমি মাঝে মাঝে যখন ওই পুরটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসছে এরকম একটা সময়তে, আমি কিন্তু এক মুঠো তুলে নিয়ে পালাতাম।
তো এই রকম আমার মতো ছোটোবেলায় আরও কারা কারা করেছো একটু কমেন্ট করে জানিও। যাই হোক, কথা বলতে বলতে এখন চালের গুঁড়ি রেডি। চালের গুঁড়ির মধ্যে ডালের যে মানে সেদ্ধ ডালটা, তারপর রাঙা আলুর সেদ্ধটা, তার সঙ্গে কালো জিরে, একটু নুন, এই সমস্ত দিয়ে মোটামুটি এবার মাখার পালা শুরু। কারণ প্রচণ্ড গরম, তাই হাত দিয়ে মাখতে পারছিলাম না, তাই একটা হাতা ইউজ করেছি। এইবার শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত সেই ভাজা পিঠের প্রথম পিঠে। দেখো গাইজ, এরকম একটা টেক্সচার এসে গেছে অলরেডি। পাকাতে বেশ ভালোই লাগে পিঠে পাকাতে, কারণ প্রথম পিঠে পাকানোর জার্নিটা আমার শুরু হয়েছিল কিন্তু সেই 7 থেকে 8 বছর বয়সে, যখন দাদু নিজে হাতে করে পিঠে কীভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলেন। আর আমার ছোটো থেকেই একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে যেটা আমার ভালো লাগে সেটা কিভাবে করতে হয় বা সেটাকে নিয়ে কিভাবে এগোতে হয়, সেই জায়গাটা কিন্তু আমি তখন থেকেই শেখার চেষ্টা করি। আর এটা কিন্তু বাস্তবে বেশ ফলপ্রসূ একটা সাবজেক্ট, তোমরাও ট্রাই করে দেখতে পারো। কারণ ভালো লাগার জিনিসের জন্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, এটা একটা বড় দিক। নিজের ভালো লাগার জিনিসটা তৈরি করতে পারবো বা সেটাকে নিয়ে এগিয়ে চলতে পারবো, এটা একটা কনফিডেন্স বাড়ায়। আর যদি বিষয়টাকে শুধু পিঠের মধ্যেই দেখো, তাহলে কিন্তু দেখো এটা একটা বিরাট বড় ঐতিহ্য, যেটাকে আমরা অনেকেই ভুলে গেছি, কিন্তু আমি এটাকে এখনও রক্ষা করতে পেরেছি। এটা একটা গর্বের বিষয়। কারণ অনেকেই আছে বাড়িতে পিঠে না তৈরি করতে পারার আক্ষেপে পিঠে খাওয়াই বন্ধ করে দিয়েছে। কেউ হয়তো কলকাতার কাছাকাছি যে সমস্ত দোকানে পিঠে পাওয়া যায় সেখান থেকে পিঠে আনিয়ে খাও, কিন্তু যারা মফস্বলে থাকে তাদের কাছে কিন্তু অনেক সময়তেই পিঠে তৈরি করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর তার জন্য কিন্তু বছরের পর বছর আমাদের পিঠে খাওয়া অধরা থেকে যায়। আমাদের অনেক পরিচিত মানুষদের বাড়িতে কিন্তু আমরা শুনতে পাই যে না, পিঠে তৈরি করা প্রায় বন্ধই হয়ে গেছে। তাদের আগের জেনারেশন যা করতো এখন তারা আর করা ছেড়ে দিয়েছে। তাই চেষ্টা করছি যতটুকু পারা যায় নিজের ভালো লাগাটাকে নিয়ে থাকতে এবং আমাদের এই ঐতিহ্যটাকে পরবর্তী প্রজন্মের দিকে ছড়িয়ে দিতে। আর বলতে দেখো, কথা বলতে ভাজা পিঠেগুলো কিন্তু তেলে পড়েও গেছে। আর এই হচ্ছে টেক্সচার, কি দারুণ দেখো কালারগুলো এসছে। ভাজা পিঠে রেডি। এরপর পর্ব হচ্ছে আমাদের সেদ্ধ পিঠে বানানোর জন্য তো জানোই, সেদ্ধ পিঠের যে উপকরণ, সেদ্ধ পিঠের মানে চালগুঁড়ি আর গরম জলে ভালো করে মেখে নিয়ে সেদ্ধ পিঠের মধ্যে সাদা নারকেলের পুর দিয়ে এইভাবে তৈরি হয়ে গেল সেদ্ধ পিঠে। আর সেগুলো গরম জলে ফেলে সেদ্ধ পিঠে প্রস্তুতিকরণ পর্ব প্রায় শেষ। এই যে হাঁড়ির মধ্যে দেখো গরমা গরম সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে তৈরি। এবার আমরা ছোট্ট করে দুধ পুলি কিছু বানিয়ে নিচ্ছি। কিছু দুধ পুলি ফেটে গেছে, কারণ অনেকটাই মানে মাখা সন্দেশ ভেতরে ঢুকে গেছিলো পুর হিসেবে। যাই হোক, কথা বলতে দুধ পুলিও রেডি হয়ে গেছে। দুধ পুলিটা রোদ্দুরের ফেভারিট, তাই দুধ পুলিটা রোদ্দুরের জন্য আরও স্পেশালভাবে তৈরি করা। এইটা হচ্ছে আমার ভালোবাসা। আর এবারে পিঠে তৈরির মরশুমে আমি কটা ভাজা পিঠে বানিয়েছি জানো? প্রায় 145টা। অনেক পরিশ্রমের কাজ, অনেকক্ষণ সময় লাগলেও পরে এই যে ভাজা পিঠে, সেদ্ধ পিঠে, একটু দুধ পুলি সহযোগে, একটু ঝোলা গুড় সহযোগে, এই যে পরিবারের সকলের সঙ্গে বসে খাওয়ার যে আনন্দ, এই আনন্দের জন্য কিন্তু এরকম আরও কয়েকশো ভাজা পিঠে বানিয়ে ফেলাই যায়। কি বলো তোমরা? যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থেকো সকলে।